আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আমি হচ্ছে ডক্টর সাদিয়া। আমি আছি ফেজে রেসিডেন্ট হিসেবে বিএমইউ তে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে। আর এফসিপিএস পার্ট 1 করেছি জেনারেল সার্জারিতে, আর এমআরসিএস পার্ট এ করেছি। এই তো আপাতত আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা যে যে কোর্স নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রেসিডেন্সি কোর্স, এবং আমরা সবাই রেসিডেন্সি কোর্সের আগামী যে 3 সাড়ে 3 মাস আছে সেই প্রিপারেশন রিলেটেড কথাবার্তা গুলাই আপাতত বলবো। এখন ফার্স্ট অফ অল কোনো কোর্সে যেহেতু আমরা জয়েন করব এক্সামের পর, সেটার সম্পর্কে জানার সে পরীক্ষাটা অ্যাপিয়ার করার আগে বেসিক্যালি কোর্সটা কি বা কোর্সের ডিউরেশন, কোর্সটা কিভাবে হয় সেটা নিয়ে অল্প একটু করে জাস্ট জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রেসিডেন্সি কোর্সটা তো বেসিক্যালি মিনিমাম 5 ইয়ার্স কোর্স ম্যাক্সিমাম। আসলে সেটা আমাদের উপর, আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম কতদিনের কোর্স। যাই হোক, মিনিমাম 5 ইয়ার্স এর। এবং টু বি অনেস্ট, যেটাতে হচ্ছে আমি নিজে আপাতত কোর্সে আছি তাই আমি আসলে বলতে পারি না। আমি যেটা সিনিয়রদের ক্ষেত্রে দেখেছি যে যারা আসলে রেগুলার এই কোর্সে দেখা যায় প্রত্যেক 3 মাস পর পর একটা করে আমাদের রোটেশন থাকে। তো রোটেশন ক্লিয়ার করে আসতে থাকলে বা দেখা যায় যে রেগুলার একটা পড়াশোনার মধ্যে দিয়ে থাকলে এটা খুব ইজিলি দেখা যায় ফেজ এ ফেজ বি মোটামুটি পড়াশোনা, হ্যাঁ ইজিলি না, অবভিয়াসলি অনেক পড়াশোনা করেই আর কি পাস হয়ে যায়। যে স্যারদের মধ্যে এই টেন্ডেন্সি যে আমি আটকে রাখবো, পাস করাবো না, এরকম জিনিসটা খুব একটা হয় না। তো এটা থাকে ফেজ এ এন্ড ফেজ বি, দুইটা থাকে। ফেজে হচ্ছে 2 বছর একটা রোটেশন শেষ হওয়ার পর বেসিক্যালি জেনারেল সার্জারি এবং মাদার সাবজেক্টের উপর দেওয়া লাগে, এবং ফেজ বিটা যেটা হয় সেটা 3 বছরের একটা ডিউরেশনে হয়। এবং 3 বছর পর আমরা হচ্ছে নিজের ওন মাদার সাবজেক্ট, আমরা যে যে ফ্যাকাল্টি, সে ফ্যাকাল্টির উপর আমাদের ফেজ বি পরীক্ষাটা হয়। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল, অসপি, রিটেন, এগুলাতে সেগমেন্টাল আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাতে পাশ করতে হয়, এবং কোনটা যদি খারাপ হয় তাহলে ফুল পরীক্ষাটাই আবার দেওয়া লাগে। এটা হচ্ছে মেইনলি রেসিডেন্সি কোর্সের ব্যাপারটা। আর ফেজের ব্যাপারে যেটা হয়, ফেজেতে নিজের মাদার সাবজেক্টে ফার্স্টে রোটেশন হয়, এবং রোটেশন হওয়ার পর তারপর ওই সাবজেক্ট রিলেটেড স্পেশালি জেনারেল সার্জারির উপরে যেহেতু ফেজ এর পেপার এ পেপার বি দুইটা পার্ট হয়। তো এটার মধ্যে যে পার্ট এটা থাকবে, ফেজ এতে একটা পার্টের কোয়েশ্চেনে হচ্ছে জেনারেল সার্জারি থাকে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্জিক্যাল ফ্যাকাল্টি সবগুলা ডিপার্টমেন্টেই প্রথমত যেটা হয় যে জেনারেল সার্জারি রোটেশনটা থাকে, এবং প্রত্যেকটা রোটেশনের পর সেটা কোনোটা থেকে 14 দিনের, কোনোটা থেকে 1 মাসের, কোনোটা থেকে 3 মাসের, কোনো কোনো রোটেশন থেকে 6 মাসের। প্রত্যেকটা রোটেশন পরেই আমাদের একটা করে ব্লক ফাইনাল হয়। ব্লক ফাইনালে হচ্ছে অসপি থাকে, রিটেন থাকে, ক্লিনিক্যাল থাকে, এবং কিছু কিছু ডিপার্টমেন্টে তারা আবার বোর্ড ভাইবা নেয়। তো এগুলো পাস করে তারপর একটা করে ক্লিয়ারেন্স পেপার দেয়। সেই ক্লিয়ারেন্স পেপার মাদার ডিপার্টমেন্টে জমা দেওয়ার পর তারপর হচ্ছে তারা সব ডিপার্টমেন্টে যখন ক্লিয়ারেন্স পাওয়া যায় তখন আমরা এলিজিবল হই ফর ফেজ এ এক্সাম। ওকে। তো এটা হচ্ছে মোটামুটি রেসিডেন্সি কোর্স সম্পর্কে বললাম। এখন কোর্সে যাওয়ার জন্য, কোর্সে চান্স পাওয়ার জন্য যেটা করতে হয় যে অবভিয়াসলি দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ডুইং এ স্টাডি। এখন স্টাডি ডাজেন্ট মিন আমার সব কিছু পড়তে হবে বা প্রতিটা টপিক আমি একদম এমন হচ্ছে যে আমি অ্যানাটমি রিলেটেড পড়ছি, এখন অ্যানাটমি রিলেটেড আমার সব কিছু আমি যতটুক হচ্ছে আমার এমবিবিএস লাইফে পড়ে আসছি যে আমি অ্যানাটমির আমি সব জেনে ফেলবো, বা আমি ফিজিওলজির থেকে আমি সব জেনে ফেলবো, আমি প্যাথোলজি, আমি মাইক্রোবায়োলজি, আমি যতটুক যা পড়েছি আমার সবকিছু জানা লাগবে, জিনিসটা এরকম না। রেসিডেন্সি ব্যাপারটা হচ্ছে খুবই মানে আমার এখান থেকে কোশ্চেন প্রিভিয়াসলি আসতেছে, আমার এখান থেকেই কোশ্চেন আসবে। হ্যাঁ, টপিক টপিক সেম থাকে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়। এজন্য আপনাদেরকে টপিক যেটা বলে দেওয়া হবে যে হ্যাঁ এই টপিকটা পড়বেন, এবং টপিক থেকে যেটা থাকবে যে হ্যাঁ টপিক থেকে এই কোয়েশ্চেন গুলো আসছে প্রিভিয়াসলি, এই কোয়েশ্চেন গুলো আসছে, এই কোয়েশ্চেন গুলাই আমার পড়তে হবে। আমার এক্সট্রা মাইক্রোবায়োলজি থেকে আমি পড়তেছি যেটা আমার সব সময় আসে, যে কোয়েশ্চেন গুলো আমার সব সময় আসে, আমি সেই কোয়েশ্চেনের উপর এফার্ট দিব। হ্যাঁ, 2, 1, 10, 12, 15টা কোয়েশ্চেন প্রতিবারই এমন আসতে পারে যে হ্যাঁ নতুন কোয়েশ্চেন আসছে। যেমন আমি যখন
তেইশে পরীক্ষা দিই, তখন দেখা যায় যে ফরেনসিক মেডিসিন থেকে আসছে 3-4টা কোয়েশ্চেন। এখন ওই টাইমে ফরেনসিক মেডিসিন আমাদের সিলেবাসেই ছিল না যে ফরেনসিক মেডিসিন থেকে কোশ্চেন আসবে, বাট ওই 3-4-5টা কোয়েশ্চেনের জন্য যে সব কারোই চান্স হয় নাই বা সবার ফেল হয়ে গেছে, কেউই করতে পারেনি এরকম না। আমার 200-তে 200 মার্ক লাগে না কখনোই চান্স পাওয়ার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। এখন আমার এক্সামের জন্য যেহেতু আমরা বেশিরভাগ সার্জারি ফ্যাকাল্টিতেই পরীক্ষা দিব, সার্জারি ফ্যাকাল্টির জন্য যেসব সাবজেক্ট গুলো আছে এবং এগুলো হচ্ছে সিবিটিএস, কোলোরেক্টাল, জেনারেল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, সার্জিক্যাল অঙ্কোলজি, থোরাসিক সার্জারি, ভাস্কুলার সার্জারি, যা যা আছে, অপথ্যালমোলজি। আচ্ছা, এখন আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির কোয়েশ্চেন এম এস এর ফ্যাকাল্টি বা সার্জিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে প্রত্যেকটা যে আমাদের এলআই সাবজেক্ট আছে সবগুলোর কোয়েশ্চেন সেম হবে। সেটা ফ্যাকাল্টি কোয়েশ্চেন হোক, জেনারেল বেসিক পোর্শনের কোয়েশ্চেন হোক, দুইটাতেই হচ্ছে সেম, পুরো 200 মার্কের কোয়েশ্চেন সেম। ইভেন মেডিসিন ফ্যাকাল্টির সাথে আমাদের যেটা হয় যে বেসিক বেসিক বলতে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এই রিলেটেড যে টপিক গুলা থাকে, বায়োকেমিস্ট্রি, এগুলা যেগুলা থাকে এগুলা হচ্ছে সবার ক্ষেত্রে সেম। আর সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে পুরো কোয়েশ্চেনই সেম থাকে। এখন আমরা যখন ফর্ম ফিল আপ করবো, আগে এক সময় যেমন আমাদের মধ্যে কনফিউশন থাকে যে আমরা কয়টা সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবো। আপনি একটা সাবজেক্টের জন্য একবারের রেসিডেন্সিতে একটা সাবজেক্টে, আপনি যেমন আপনি যদি বলেন আপনি নিউরো সার্জারিতে ফর্ম ফিল আপ করবেন, আপনার সাবজেক্ট সেটা নিউরো সার্জারি হবে, এবং কিন্তু আপনি যে ইনস্টিটিউশন দিতে পারবেন 7টা। ইনস্টিটিউশনের ক্ষেত্রে চয়েস হবে 7টা। সেটা আপনার যেখানে যে ইনস্টিটিউশনের ইচ্ছা সেই সিরিয়াল হিসেবে দিবেন, এবং ওদের দেখা যায় যে আপনিও আম, একই ইনস্টিটিউশনের জন্য দিয়েছেন এবং আরেকজন সেম ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, দুইজনের মধ্যে যার নাম্বারটা বেশি থাকবে সে হচ্ছে 1 নাম্বার চয়েসে যে ইনস্টিটিউশন দিবে সেটা পাবে। এরপর তারপর সিট হিসেবে যদি দেখা যায় যে একটা ইনস্টিটিউশনে 5টা সিট আছে, সে 5টা সিট 5 জনের অ্যালটেড হয়ে গেছে ডিউ টু দেয়ার মার্কস। এরপর 6 নাম্বার সিটে যদি এমন হয় যে 6 নাম্বারে আপনার মার্ক থাকে, তাহলে আপনি আপনার সেকেন্ড চয়েসের যে ইনস্টিটিউশন থাকে সেটা পাবেন। এটা হচ্ছে চয়েসের ব্যাপারটা। আচ্ছা, এখন মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে এবং মার্কস ডিস্ট্রিবিউশনের প্রতিটা কোয়েশ্চেন থাকবে 200টা। এর মধ্যে 150টা থাকে হচ্ছে বেসিক থেকে কোয়েশ্চেন, এবং আম, যে আমাদের ফ্যাকাল্টি কোয়েশ্চেন থাকে 40 প্লাস অর 50, মানে 160-40 থাকবে অথবা 150-50 থাকবে। এখন সার্জারি ফ্যাকাল্টির কোয়েশ্চেনের মধ্যে আমার যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, ভাস্কুলার সার্জারি, কার্ডিয়াক সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, মানে আমার যা যা আছে জেনারেল সার্জারির মধ্যে যত সার্জারি পড়ে সব সার্জারির সাথে অপথ্যালমোলজি, ইএনটি, গাইনিঅবস, এই তিনটা হচ্ছে এমএস ফ্যাকাল্টি। আপনার সার্জারি থেকে পরীক্ষা দিলে আপনার অপথ্যালমোলজির কোশ্চেন, ইএনটির কোশ্চেন আর গাইনিঅবস এর কোশ্চেন এগুলো আপনার ফেস করতে হবে, এবং এগুলা থেকে দেখা যায় যে প্রতিবারই খুবই কমন টপিক, ইভেন জেনারেল সার্জারি থেকেও, যে হ্যাঁ এই টপিক গুলাই আসতেছে। টপিক রেসিডেন্সি এক্সামে একদম আহামরি কোনো এমন কোনো অদ্ভুত টপিক আপনাকে দিয়ে দিবে এরকম হয় না, সেম টপিক নিয়ে প্রতিবার কোশ্চেন হয়। ঠিক আছে, যে হ্যাঁ 2-3-4-5টা নিউ টপিক আসতেই পারে, কিন্তু সেটার জন্য খুব ঘাবড়ে যাওয়ার মতো কিছু না। দেখা যায় যে আমাদের ক্ষেত্রে যেমন আমরা তো এখন দেখা যায় যে যেসব স্যাররা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্যারদের কোশ্চেন প্যাটার্ন আমরা যেটা দেখি, স্যাররা আমাদেরকে বলা আছে তোরা কোথা থেকে পড়ছে রে, তোরা হচ্ছে কি কোশ্চেন পড়ছে রে। তো দেখা যায় আমরা বলতাম যে স্যার আমরা তো প্রিভিয়াস কোশ্চেন সলভ করছি। তো অনেক সময় দেখা যায় তারা বলা আছে ঠিক আছে আমাদেরকে দিয়ে একটু দিস কোন কোয়েশ্চেন প্যাটার্ন বা কোন কোয়েশ্চেন দেখে তোরা পড়ছিলি। তো আমরা যেটা দেখা যায় যে প্রিভিয়াস কোয়েশ্চেনটা করেছি। তো যেটা হয় যে আমরা তাদেরকে বলি যে স্যার হ্যাঁ আমাদের কাছে এই প্রিভিয়াস কোয়েশ্চেনের এই সলভ কপিটা আছে, এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন, এবং দেখা যায় যে অনেক সময় রেসিডেন্সে পুরো এক সেট যে 5টা অপশন সহ দেখা যায় যে কোয়েশ্চেন কমন পড়ে গেছে। ঠিক আছে, তো যেটা তো করতে হবে যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো অবশ্যই পড়তে হবে, এবং আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন কোথায় পাবো। আমরা যখনই যে লেকচার গুলা নিব আমাদের ব্যাক বেঞ্চার্স এর ক্লাসগুলোতে, আমরা যখনই যে লেকচার গুলা নিব সেটার সাথে অ্যাটাচ থাকবে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা। তাহলে যেটা থাকবে যে আমরা যে আপনাদের পিডিএফ কপি গুলা দিব, পিডিএফ এর পর
দেখা যাবে যে প্রিভিয়াস ইয়ারে এখান থেকে যে যে টপিক বা যে রিলেটেড কোয়েশ্চেন গুলো আসছে সেটা আপনাকে সলভ সহ দিয়ে দেওয়া হবে, এবং আপনারা প্রত্যেকটা লেকচার করার পরই সেটা পড়বেন এবং অবশ্যই পরীক্ষা দিবেন। আপনার নিজেকে জাজমেন্টের উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাম। আপনি কিছুই পড়েন না, আপনি জাস্ট লেকচার শুনছেন, ইউ জাস্ট গো থ্রু দ্য এক্সাম। কারণ এক্সাম দিলে আপনি বুঝবেন, যখন কম নাম্বার পাই, আমার ক্ষেত্রে দেখা যেত যে কম নাম্বার যদি আমি পাই তখন আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে সবাই এত পড়তেছে, আমি তো কিছুই পারি না। সেই ক্ষেত্রে নিজের মধ্যে একটা ইয়ে আসে যে হ্যাঁ ঠিক আছে আমার এখন পড়া উচিত, বা আমার অবস্থা এতটাই খারাপ, আচ্ছা ঠিক আছে আমার পড়তে হবে। সো এক্সাম দিবেন, এবং মার্ক ডিস্ট্রিবিউশনের হচ্ছে ব্যাপার টাইম ম্যানেজমেন্ট। দেখা যায় যে এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে টাইম পাওয়া যায়, হ্যাঁ, ওদের যে কোয়েশ্চেন 150টা কোয়েশ্চেন থাকে, বাট রেসিডেন্সির ক্ষেত্রে আপনি 200টা কোয়েশ্চেন দেখতে হবে। মানে আমার যেটা থাকে 3 ঘন্টা, মানে 180 মিনিটে 200টা কোয়েশ্চেন, মানে আমি এক একটা কোয়েশ্চেন চিন্তা করার জন্য 1 মিনিটও পাচ্ছি না, এরকম। সো যেটা দেখা যায় যে কোয়েশ্চেনে আমরা যেটা করি যে চিন্তা করি আচ্ছা পরে এসে আমি দাগাবো, পরে এসে দাগাবো, এই জিনিসটা না হয় না। আর যদি আপনাদের কখনো হয় যে যে না আমি কিছুই বুঝতেছি না, কোনোভাবেই আমি এই কোয়েশ্চেনটা পারতেছি না, সেক্ষেত্রে যদি আপনারা ফাঁকাও রেখে আসেন, অবশ্যই সেক্ষেত্রে ওটাতে কোশ্চেন একটা মার্ক করে নিবেন। এবং অ্যান্সার স্ক্রিপ্ট সেকেন্ড টাইম আপনাকে কখনোই অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে না। তো আপনি, এবং আপনাকে যদি কখনো অনেক রিকোয়েস্ট করে আপনি অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়াও হয় আপনাকে নতুন, আপনি যেগুলো দাগে আসছেন সেগুলোর পরে হচ্ছে আবার সেগুলো দাগে আবার নতুন করে নতুন অ্যান্সার গুলা দাগানো, এই টাইমটাও পাওয়া যাবে না। তো যেটা করতে হবে, কখনো যদি আপনি স্কিপ করেন কোনো কোয়েশ্চেন, সেটা কোয়েশ্চেনও মার্ক করতে হবে, এবং ওয়েমার শিট যেটা থাকে, ওয়েমার শিটে হচ্ছে আপনার সেটা মানে ওই ওই কোয়েশ্চেনের অ্যান্সারের জায়গাটা রেখে আপনি দাগাচ্ছেন নাকি সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় দাগাচ্ছি 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 তাড়াহুড়া, এর মধ্যে আমি 3 4 5 6টা কোয়েশ্চেন দাগে এসেছি, এরপর আমি দেখতেছি আমার সিরিয়াল নাম্বার মিলতেছে না। তো এটা যেটা হয় সেটা প্রবলেম, এটার দিকে খেয়াল রাখতে হবে। এবং এসবিআই আগে দিব, এমসিকিউ আগে দিব, এগুলা নিয়ে মাথা এখন যার যেটা ইচ্ছা যে যেটা আগে দেয়। আমি সবসময় সিরিয়ালি পরীক্ষায় কোয়েশ্চেনই করে আসছি। মানে একটা দেখা যায় যে এসবিআই এমন যে হ্যাঁ এসবিআই পারলে মার্ক, না পারলে নাই। এখন দেখা যায় যে এসবিআই এমন কঠিন আসছে, এবার দেখি মাথা ঘুরে গেছে, তখন দেখা যায় যে এমসিকিউর ক্ষেত্রে মাথায় কাজ করতে চায় না। আমার 20টার মধ্যে 20টা এসবিএ পারতে হবে এরকম কোথাও বলা নাই, সবাই সব পেরে আসলে চান্স পায় এরকমও কিছু না। নেগেটিভ মার্কিং, আচ্ছা নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা হচ্ছে আপনারা সব দাগে আসবেন, থাক নেগেটিভ মার্কিং, এটা হচ্ছে বিসিএস না যেটার মধ্যে হচ্ছে 0.5 করে নেগেটিভ মার্কিং, নো, এখানে নেগেটিভ মার্কিং খুবই কম, খুব সম্ভবত 0.02। সো এই নেগেটিভ মার্কিং এ কিচ্ছু আসে যায় না। কোনো কোয়েশ্চেন যদি এরকম হয় যে একদমই পারছেন না, একদমই বুঝতেছেন না, ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেটা থেকে একটা কমন প্যাটার্ন আছে সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা কোয়েশ্চেন বুঝতেছেন না, আপনি যদি ওখান থেকে দুইটা ফলস, যে আমি একটা ফলস বের করতে পারছি বা দুইটা ফলস বের করতে পারছি, আপনি ওই দুইটা ফলস দেন, 3:2 রেশিওতে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার থেকে আপনি দুইটা ফলস দাগান, বাকি তিনটা যে মানে আমি বুঝতে পারতেছি এই কোয়েশ্চেনের দুইটা ফলস বা একটা ফলসও যদি আপনি বের করতে পারেন যে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এটা ফলস, তাহলে বাকি তিনটা যেটা করবেন ট্রু দিয়ে আসবেন। সেক্ষেত্রে যেটা হয় যে আমার, যে আমি 5টা কোয়েশ্চেনের মধ্যে পাঁচটাই মানে আমার 5টা অপশন আছে, সেটার ক্ষেত্রে আমি 5টার ক্ষেত্রে 5টাই ভুল দাগানো থেকে আমার বেটার হচ্ছে আমি ফলস দুইটা দাগাই, এরপর পরের তিনটা আমি ট্রু করে দিই, কোনো প্রবলেম নাই। বা আমি একটা ফলস জানতেছি, সেক্ষেত্রে আমি বাকি 4টা ট্রু দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা কোয়েশ্চেন আমি কিছুই জানি না, আই নো নাথিং রিগার্ডিং দিস, আমি টপিকই শুনি নাই, অনেক সময় শর্ট ফর্ম দিয়ে কোয়েশ্চেন হয়, আমি কখনোই এই জিনিসটা জানি না, সেক্ষেত্রে আমরা 5টাই ট্রু দিয়ে আসেন, 5টার মধ্যে at least 3টা তো ট্রু হওয়ার চান্স থাকে, বা দুইটা, তো অনেক সময় আমরা দেখা যায় যে আমরা পণ্ডিতি করে আচ্ছা দুইটা এমন দুইটা ফলস দিছি যে দুইটা ট্রু হওয়ার কথা, এমন তিনটা ট্রু দিছি যেগুলো ফলস হওয়ার কথা, দেখা যায় পুরো ওই কোয়েশ্চেনেই হচ্ছে আমার 0 চলে আসে, বেটার সবগুলো ট্রু দাগে এসে। আচ্ছা, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ আবার বলতেছি, রেসিডেন্সিতে টপিক নতুন টপিক আসে না, আপনারা যত পারবেন প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন। আমি যখন পরীক্ষা দিই আমার প্রিভিয়াস কোয়েশ্চেন আসছিল একদম সেম সেম প্রিভিয়াস কোয়েশ্চেন আমার আসছিল 10 থেকে 12টা অপশন সহ, 5টা অপশন দেখা গেছে আমার একদম 5টা অপশন একদম সেম হয়ে গেছে, এরকম আমি কোয়েশ্চেন এরকম 10 থেকে 12টা। আর টপিক, হ্যাঁ নতুন টপিক ওই যে বললাম 8 10টা থাকতে পারে, বাট টপিক সেম। আমরা আপনাদের কোচিং এ যে টপিক গুলা, যেহেতু আমরা
সবাই যারা আপনাদের পড়াবো তারা মোটামুটি সবাই রেসিডেন্সি কোর্সে আছে, উই নো যে আমাদের কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আমাদের কি রকম ছিল। আমরা তো পরীক্ষা দিয়ে আসছি বা আমরা তো পড়ে আসছি। তো আপনারা আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমরা একদম 3.5 বা 3 মাসে প্রিপারেশন নিয়ে সেগুলো রিভিশন দেওয়া এবং এটা রিলেটেড যতটুক একদম মিনিমাল, যেটা আপনাদের না পড়লেই না বা এখান থেকে কোয়েশ্চেন আসবেই, আমরা এভাবেই পড়াবো। এবং প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা প্রত্যেকটা পিপিটির সাথে আপনাদের দিয়ে দেওয়া হবে। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আমরা সলভ সহ আপনাদের দিয়ে দিব। ফার্স্টে সলভের অ্যান্সার দেখবেন না, নিজেরা দেখবেন কতটুকু সলভ করতে পারতেছেন। এরপর হচ্ছে কোয়েশ্চেন গুলো সলভ করবেন এবং প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো মোটামুটি এমন ভাবে পড়বেন যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে হ্যাঁ এটার অ্যান্সার এটা, আপনার জন্য সেকেন্ড টাইম চিন্তা করা না লাগে আচ্ছা আমি কি এটার অ্যান্সার এটা পড়েছিলাম। তাহলে হবে যে যেভাবে আপনি যদি এমন থাকে যে একটা কোয়েশ্চেন নিয়ে 1 মিনিট, আমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি 1 মিনিট থেকেও কম সময় পাবো। এখন যদি আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে বুঝতে পারি যে হ্যাঁ আমার তো এটা আমি পড়ে আসছি, তাহলে কিন্তু আপনার অনেক কম টাইম লাগছে, এই টাইমটা আপনি আরেকটা কোশ্চেনের জন্য বরাদ্দ রাখতে পারবেন। ঠিক আছে, তো প্রিভিয়াস কোশ্চেনটা খুব ভালো মতো সলভ করতে হবে। আচ্ছা, রিভিশন 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 কেন এটা বললাম, ধরেন আমরা আপনাকে একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নেওয়ার পর আমি আপনাকে পড়াই দিলাম, আমি ক্লাস নিচ্ছি, ধরেন আমার ক্লাস শেষ হতে রাত হলো। আছে রাতের বেলা 10টা 11টা বাজতেছে, আপনাকে কেউ বলবে না যে ও তখনই রাতে আপনি পড়েন। আপনি সকালে উঠেন, সকালে উঠে পড়লেন, পড়ে প্রথম দিন পড়তে আমার অবভিয়াসলি নতুন পড়া যদি হয়, কারো যদি নতুন পড়া একদম নতুন পড়তেছেন, সেই ক্ষেত্রে যেটা হবে একদিন আমি ধরে রাখলাম একটা পড়া পড়তে আমার একদিন সময় লাগবে। এরকম হচ্ছে হচ্ছে এখন প্রতিদিনই তো ক্লাস থাকবে না। আপনি যেটা করবেন যেদিন আপনি প্রথম দিন আমি পড়াচ্ছি, পরের দিন আপনি পুরোটা টপিক পড়বেন, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করবেন। পরের দিন সকালে এসে যখন এরকম কয়েকটা ক্লাস নেওয়া হয়ে গেল, তখন আগের একটা ক্লাস অবশ্যই আরেকদিন, লেকচারের পরের দিন যে আমি ক্লাসটা নিলাম সেটা পড়ার পর আগের একটা টপিক অবশ্যই আপনি সেটার জন্য বরাদ্দ রাখবেন যে হ্যাঁ আমি এই কোয়েশ্চেন গুলা বা আমি এই টপিকটা আরেকবার পড়বো। কারণ রিভিশন একটা জিনিস বারবার যদি আপনি না পড়েন, এক্ষেত্রে জিনিসটা ভুলে যাওয়া খুবই স্বাভাবিক। অ্যানাটমিক্যাল স্পেশালি হচ্ছে রেসিডেন্সিতে হিস্টোলজি থেকে কোয়েশ্চেন আসে, অ্যানাটমি থেকে কোয়েশ্চেন আসে, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলো হচ্ছে এখন ট্রাম্প কার্ডের মতো যে আপনি ইউজ করতে পারবেন। মাইক্রোবায়োলজি আপনার বারবার 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 রিভিশন দিতে হবে, অ্যারোবিক না অ্যানারোবিক, এটা গ্রাম পজিটিভ ও গ্রাম গ্রাম নেগেটিভ। মাইক্রোবায়োলজি থেকে অনেক কোয়েশ্চেন আসবে। আমি যখন পরীক্ষা দিই তখন বলা হয়েছিল মাইক্রোবায়োলজি থেকে 25টা 30টা কোয়েশ্চেন আসবে, বাট আমার যতটুকু মনে পড়ে আমার মনে হয় যে আমি পরীক্ষায় শুধু মাইক্রোবায়োলজি দাগে দিয়ে আসছিলাম। কমপক্ষে আমার 50টার উপর মাইক্রোবায়োলজি কোয়েশ্চেন আসছিল, সেটা হয় প্যাথোলজির সাথে রিলেট করে, সেটা এসবিএ তে, সেটা কোনো ডিজিজ প্যাটার্নের সাথে রিলেট করে, সেটা হচ্ছে কি বলবো কোনো ক্লিনিক্যালের সাথে রিলেট করে, ইভেন গাইনি রিলেটেড টপিক আসতেছে সেখানেও দেখা যাচ্ছে পিআইডির কজ, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কজ, সেটাও আসতেছে হচ্ছে মাইক্রোবায়োলজি রিলেটেড বা ওই অর্গানিজম রিলেটেড কোনটা কোনটা ট্রু আছে, এরকম কোশ্চেন। মাইক্রোবায়োলজি, প্যাথোলজি হচ্ছে এমন একটা টপিক যেটা হচ্ছে কম পড়ে, তুলনামূলক কম পড়ে বেশি মার্ক তোলার যে জায়গা সেটা হচ্ছে প্যাথোলজি। এবার এমব্রায়োলজিতে তো আপনার চিন্তা করার খুব একটা কিছু নাই। এমব্রায়োলজি, হিস্টোলজি, এগুলো হচ্ছে একদম ছাকা মার্ক পাওয়ার যে জায়গাগুলো আছে। এবং এবং ফ্যাকাল্টির কোয়েশ্চেনও খুব একটা হার্ড টাফ ঘুরানো পেঁচানো কোয়েশ্চেন আসে এরকম না, একদম টু দা পয়েন্টের কোয়েশ্চেন আসবে। এজন্য বারবার রিভিশন দিতে হবে এবং প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করতে হবে। এখন আওয়ার প্ল্যান অ্যান্ড ভিশন ফর আপকামিং রেসিডেন্সি এক্সাম, এই জন্য আপনাদের জন্য আমাদের হচ্ছে ক্লাস, যে হ্যাঁ আমরা এইভাবে ক্লাসগুলো নিব সবগুলা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম। ঠিক আছে, এক্সাম আপনি 1 2 দিন পরে গ্যাপ পাবেন, 2 দিন 3 দিন পরে গ্যাপ আছে, অবশ্যই এক্সাম গুলা অবশ্যই দিবেন। এক্সাম গুলা দেওয়ার পর এক্সামের যে সলভেরটাও অবশ্যই একবার হলেও দেখে নিবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, এমন একটা জিনিস যে আমি আপনাকে ক্লাস নিচ্ছি, ধরেন আমার পড়া আপনি বুঝেন নাই বা আমার এই টপিকটা আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি আমাকে নক দেন। অবভিয়াসলি আমরা যারা মেন্টর আছে আপনাদের সাথে রেগুলার ক্লাস নিতে নিতে দেখা যাবে যে অবশ্যই আপনারা আমাদের পরিচিত হয়ে যাবেন। সেক্ষেত্রে যে আমরা যারা মেন্টর আছি অবশ্যই আপনারা তাদেরকে নক দিতে পারেন, হ্যাঁ, বা তাদের সাথে যে ধরনের কথা মানে দেখা যাবে যে হ্যাঁ এটা বুঝতেছেন না, আপনারা এটা বুঝতেছেন না, অবভিয়াসলি আমরা আপনাদের হেল্প করবো, এটা আসলে হেল্প না করার মতো কিছুই নাই।
এখন পরীক্ষারও এমন না যে একদম আস্তে ধীরে আপনারা পড়তে পারবেন বা আমরাও আস্তে ধীরে ক্লাস নিতে পারবো, জিনিসটা এরকম না। এবং যখনই দরকার হবে অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা যখনই ফ্রি থাকবো সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই এক্সাম গুলা দিবেন ক্লাসের টাইম ডিউট, আমরা যখন অনলাইনে ক্লাস নিব চেষ্টা করবেন যে টাইমের ক্লাস টাইমেই করে ফেলার জন্য। হ্যাঁ, সবার কাজ আছে, কেউ অনেকে দেখা যায় যে হ্যাঁ জব করতেছেন, সেক্ষেত্রে সবসময় টাইম টু টাইম ক্লাস করা যায় না, বাট চেষ্টা করবেন যেন যে টাইমে আমরা লাইভ ক্লাসটা নিচ্ছি সেই টাইমে যেন ক্লাসটা নিয়ে নেওয়া যায়, এবং পরের দিন পড়ে ওই ডিউ টাইমের মধ্যে পরের দিন সারাদিন পড়ে পড়ার পর অবভিয়াসলি এক্সামটা দিয়ে দিবেন। এবং তারপরের দিন যেহেতু 2 দিন করে গ্যাপ থাকে ক্লাসের মাঝখানে, ওই টপিকটা আবার রিভিশন দিবেন। রিভিশন দিতে দিতে দেখা যাবেন প্রথমে পড়তে অনেক কষ্ট লাগবে, যে পড়াটা প্রথম দিন 6 ঘন্টা লাগবে পরের দিন সেটা পড়তে 4 ঘন্টা, সেকেন্ড টাইম থার্ড টাইম সেটা পড়তে 3 ঘন্টা সময় লাগবে, এবং লাস্টের দিকে যেমন পরীক্ষার আগে জাস্ট টপিক দিয়ে জাস্ট দেখে চলে গেলে হবে। এখন আপনারা বলতে পারেন যে এত কম সময় বা এরকম, আমি বলতেছি 3 সাড়ে 3 মাসের বেশি খুব একটা সময় লাগে না। হ্যাঁ, জাস্ট আপনারা এই 3 সাড়ে 3 মাসটা একটু কষ্ট করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এক্সাম গুলা দেন। এবং প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ, আবার বলছি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন। আমরা আপনাদের জন্য আমাদের যে রুটিনটা করা আছে, আমরা রুটিন ওয়াইজ ক্লাস দিব এবং প্রত্যেকটা আমরা যে পিডিএফ দিব, আমরা তো অবশ্যই ক্লাসে আমাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, ক্লাস যদি হচ্ছে লাইভ ক্লাস করেন অবভিয়াসলি তখন জিজ্ঞেস করতে পারবেন। এবং টু ওয়ে ইন্টারাকশন হলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়, কারণ আমরা তখনই হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারবো। আর যদি দেখা যায় না তখন ক্লাস করছেন না, অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, এক্সাম গুলা দিবেন। এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা টপিকের সাথেই আমরা যেটা প্ল্যান করেছি, প্রত্যেকটা টপিকের সাথে যদি আপনাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেওয়া হয় তাহলে আপনারা নিজেরা অ্যাসেস করতে পারবেন যে আপনারা যে পড়ছেন এই জিনিসটা কতটুকু পর্যন্ত আপনারা মনে রাখতে পারছেন এবং কতটুকু পর্যন্ত অ্যাসেস করে আপনারা সেই অ্যান্সার বা প্রিভিয়াস কোয়েশ্চেনেরটা সলভ করে। এটাও কিন্তু আপনাদের এক প্রকার এক্সাম, যে প্রিভিয়াস কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনি হচ্ছে ফার্স্টে ঢেকে রেখে সলভ করবেন, তারপর অ্যান্সার শিটের সাথে মিলাবেন যে হ্যাঁ এটার সাথে এটা অ্যান্সার, এটার সাথে এটা, আপনি নিজের কাছে নিজে অ্যাসেসমেন্টের জন্য একটা এক্সাম দিলেন। এরপর আমাদের যে প্রতিদিন এক্সাম দেওয়া আছে ক্লাসের পরে সেটা আপনি এক্সাম দিবেন, এবং যদি সেটা থেকে আপনি সেকেন্ড টাইম অ্যাসেস করতে পারলেন যে আপনার কি অবস্থা বা আপনার আর কতটুকু এফর্ট দিতে হবে, আপনি যতটুকু পড়তেছেন সেগুলোকে আপনার জন্য যথেষ্ট নাকি। এবং আরেকটা কথা বলতেছি যে ঠিক আমরা যতটুকু পড়াবো আপনি চেষ্টা করবেন অতটুকুই যেন আপনি বারবার রিভিশন দেন, অতটুকুই যেন আপনি বারবার পড়েন, ইনশাল্লাহ তখন দেখা যাবে এক্সাম হলে যে আপনার প্রতিটা জিনিসে কমন পড়তেছে। এই তো, যে আপনি প্রিপারেশন নিতে থাকেন, আপনার সামনে অপরচুনিটি আছে, সেটা হচ্ছে রেসিডেন্সির অপরচুনিটি, সেটা হচ্ছে নভেম্বর মাসেই রেসিডেন্সি এক্সাম হয়। এবং আমরা আপনাকে হেল্প করার জন্য সবসময় আছি। এবং প্রিপারেশনের জন্য আবার বলবো, যেটা পড়াবো সেটা পড়বেন এবং অবশ্যই অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন। টপিক ওই সেম জিনিসই থাকে, রেসিডেন্সিতে প্রিভিয়াস কোশ্চেন সলভ করার কোনো অল্টারনেটিভ নেই। খুব ঘুরানো পেঁচানো খুব এরকম কোশ্চেন আসে না যেটাতে মানুষ আটকায়, অপশন গুলা দেখতে সেম মনে হয়। এবং রিভিশন যদি না দেওয়া হয়, যে আমি দেখে গেছি চোখের দেখে গেছি, কিন্তু এক্সাম হলে যে অ্যারোবিক অ্যানারোবিক হয়ে যায়, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ হয়ে যায়, স্পুল ফর্মিং নন স্পুল ফর্মিং সবকিছু মিলে যায়। এবং এখানে এক্সাম্পল, যেমন রেসিডেন্সিতে মুখস্থ বিদ্যা জিনিসটা যেটা দেখা যায় যে এক্সাম্পল, এটার এক্সাম্পল এটা ছিল সেটা, যেমন ক্যাপিলারি, ক্যাপিলারির মধ্যে ফেনস্ট্রেটেড ক্যাপিলারি কি আছে বা এরকম এরকম এক্সাম্পল, যে ল্যাবায় সেল গুলা কোনগুলা, কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল এক্সাম্পল, এই জিনিসগুলো অনেক বেশি আসে। তো এগুলো মনে রাখার জন্য এগুলা, হ্যাঁ আমরা অবশ্যই আপনাদের যেটা আমরা বলি যে ছন্দ দিয়ে মনে রাখাবো, কিন্তু এই জন্য ছন্দটা মনে রাখার জন্য আপনার বারবার পড়তে হবে। সো এই 3 সাড়ে 3 মাস মোটামুটি প্রিপেয়ার থাকেন, প্রিভিয়াস কোশ্চেন অ্যান্ড বারবার রিভিশন। এবং আমরা যে পিডিএফ গুলা দিয়ে দিব, জাস্ট সে পিডিএফ গুলা পড়েন এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করেন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এখন আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা আপনারা কোনো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন এক্সাম রিলেটেড অথবা কোর্স রিলেটেড অথবা প্রিপারেশন রিলেটেড, জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। আপু, স্পেসিফিক ভাবে যদি একটু পেডিয়াট্রিক সার্জারির ব্যাপারে বলতেন। আমি পেডিয়াট্রিক সার্জারিতে দিতে চাচ্ছি, তো কোন কোন ইনস্টিটিউশনটা ভালো হবে বা কাটমার্ক কত আসে পেডিতে, এটা যদি একটু বলতেন।
আচ্ছা, ইনস্টিটিউশনের ব্যাপারটা হচ্ছে কি আপু, যেটা দেখা যায় যে আপনার প্রথমত বিএমইউ থেকে, মানে আমরা যেটা প্রিভিয়াসলি বিএসএমএমইউ, আমাদের দেখা যায় যে এক্সাম রিলেটেড যে ব্যাপারগুলো থাকে সব কন্ট্রোল করে হচ্ছে বিএসএমইউ, মানে আপনার বিএসএমইউ স্যাররাই মোটামুটি তারাই এক্সাম নেয়। ফেজ এর ব্যাপারে যদি আপু বলা হয়, তাহলে ফেজ এতে দেখা যায় যে আপনি যদি পেডিয়াট্রিক্সে এক্সাম দেন, সে 3 মাস, প্রথম 3 মাস আপনার পেডিয়াট্রিক সার্জারিতে প্লেসমেন্ট থাকবে। এবং তারপরে আপনার রোটেশন, বাকি ফুল টাইম আপনি হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের রোটেশনে থাকবেন, এবং লাস্টের 2 মাস খুব সম্ভবত ওখানে হচ্ছে 2 বা 1 মাস পেডিয়াট্রিক সার্জারিতে আপনি আবার যাবেন। তো তখন দেখা যায় আপনার স্যার ম্যাডামদের সাথে আপনার একটা ওয়ান ওয়ে কনভারসেশন যেটা থাকে, যে হ্যাঁ আপনি আপনার স্যার বা আপনার স্যাররা আপনাকে চিনতেছে, বা যে স্যাররা আপনার পরীক্ষা নিবে তারা থাকছেন, সেটা হচ্ছে বিএমইউ তে, সেটা হচ্ছে একদম ওয়ান টু ওয়ান আপনার স্যারদের সাথে আপনার কনভারসেশন থাকবে। আবার কেস টেস্ট যেগুলা থাকে, যে হ্যাঁ এক্সামের আগে, ফেজ এ এক্সামের আগে স্যাররাই কেস দেন আপনাদের। দেখা যায় যে বিএমইউর সিনিয়ররা যাদেরকে, তাদেরকে বলা হয় যে কেস নিয়ে আসো, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার সিনিয়রদের সাথেও যদি আপনারা বলেন যে আপু কেস কি দিয়েছেন, সেটাও হচ্ছে কিছু আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে, এবং বিএসএমএল তে যেটা দেখা যায় যে আম, এমন অনেক বেশি কাজের প্রেশার বা আপনার সারাদিন কাজ করতে হচ্ছে এরকম না, ঠিক আছে। বাট পেডিয়াট্রিক সার্জারিতে আমি রোটেশন করেছি, ওদের ওখানে কাজ করার সুযোগ আছে। তারা ডে লং, ডে কেস গুলা যেগুলা থাকে ওরা ফেজ, ওদের যারা ফেজ বি থাকে তারা করে, এবং ফেজ এদের ক্ষেত্রেও তাদেরকেও প্রথম 3 মাস তো তাদেরকেও কাজ দেওয়া হয়। আমরা রোটেশনে গেছি, আমাদেরকেও কাজ করতে দেওয়া হয়েছে এটা। আর মেবি কনফ্লিক্টটা থাকে হচ্ছে শিশু হসপিটাল আগে দিব নাকি ঢাকা মেডিকেল আগে দিব, নাকি হচ্ছে বিএসএমএমইও দিব। তো দেখা যায় যে শিশু হাসপাতালের ক্ষেত্রে আমি যেটা শুনেছি, ওদের কাজের প্রেশারটা একটু মানে তুলনামূলক বিএসএমইও থেকে বেশি থাকে। তারপর আর ঢাকা মেডিকেল তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায়, ঢাকা মেডিকেলে সারাদিন যে সাবজেক্টই আপনি দিবেন সেখানে হচ্ছে কাজ, মানে ঢাকা মেডিকেল মানে এখানে হচ্ছে কাজের জায়গা। এখন আপনার এটা চিন্তা করতে হবে যে ঢাকা মেডিকেল থেকেও পাশ হয়, পড়লে সব জায়গা থেকেই পাশ হয়, কিন্তু যেটা দেখা যায় যে টাইম বেশি পড়ার উপর ইনভেস্ট করা বা স্যারদের সাথে দেখা যায় একটু পরিচিত থাকা, এটা অবশ্যই বিএমইউ, যেহেতু স্যাররা পরীক্ষা নেন সেক্ষেত্রে ফেজ এতে হচ্ছে আপনার পরিচিত স্যাররা থাকে। কিন্তু আসলে ওইটাতে আপু খুব একটা যে সুবিধা হয় সেরকম কিছু না, কারণ দেখা যায় যে আপনি ফেজ এটা দিবেন হচ্ছে জেনারেল সার্জারি স্যারদের কাছে। আপনার ডিপার্টমেন্টের স্যার, আপনার ডিপার্টমেন্টের স্যাররা আসবে সেটা আলাদা হিসাব, কিন্তু জেনারেল সার্জারি স্যাররা আলাদা নাম্বার আপনাকে দিবে, এবং আপনার ডিপার্টমেন্টের স্যাররা আপনাকে, মানে একসাথেই তো ভাইবা মানে কেস গুলা দিবেন। তো দেখা যায় যে উনাদের মার্কিং, যে জেনারেল সার্জারি যে স্যাররা আসছে তাদের মার্কিং এবং আপনার ডিপার্টমেন্টের স্যারের মার্কিং, দুটো একসাথে মিলে আপনার পাস পাস নাম্বারটা আসে। এবং রিটেনের কোয়েশ্চেন সবার জন্য সেম হয়, কখনো এরকম না যে আমার ডিপার্টমেন্টের স্যার আমাকে বলতেছে যে এটা, বা কোয়েশ্চেন আমি এরকম করব, এরকম কখনোই হয় না। কারণ মডারেশন বোর্ডে যে সবকিছুই মডারেট হয়েছে, এবং তখন স্যাররাও জানে না যে কি কোয়েশ্চেন আসছে বা কি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ওটা আমরা একবারে ওখানে যে এক্সাম হলে যে দেখি যে হ্যাঁ এরকম কোয়েশ্চেন আসছে। এবং পাশ ফেল সব জায়গা থেকেই হয়, যেমন শিশু হাসপাতালেও পাশ হয় ফেল হয়, বিএসএমইউ তেও পাশ হয় ফেল হয়, সব জায়গাতে সব সাবজেক্টে। আমার সাবজেক্টের ক্ষেত্রেও যেমন, যেমন আমার সাবজেক্টে গতবার, আমার সাবজেক্টের কথাই বলি, আমি সিভিডিএস এ আছি। আমার সাবজেক্টে গতবার বিএসএমইউ থেকে পরীক্ষা দিচ্ছে 8 জন, তার মধ্যে 6 জনকে ফেল করানো হয়েছে। বিএসএমইউ স্যার এসে বিএসএমইউ তে ফেল করে গেছে আসলে। এটা হচ্ছে আপু ঘটনা, মানে ইনস্টিটিউশনের জন্য যে খুব একটা পার্থক্য হয়, বাট হ্যাঁ বিএসএমইউ একটু রিল্যাক্স। তো তো দেখা যায় যে পরীক্ষার আগে প্রিপারেশন বা এগুলোর জন্য একটু টাইমটা বেশি দেওয়া যায়, এতটুকুই। আপু বুঝতে পেরেছেন? আর কিছু জানতে জি হবে? আপু, থ্যাংক ইউ। হ্যাঁ আর আপু, মানে পাথর, যদি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও কি আপু কোনো ধরনের কোনো প্রেফারেন্স থাকা উচিত, মানে এই সাবজেক্টটা ইজিয়ার হবে বা ক্যারিয়ার ভবিষ্যতে ভালো হবে এরকম কিছু? আচ্ছা আপু, এটার ব্যাপারটা হচ্ছে কি আপু, যেহেতু আপনি এই জিনিসটা নিয়ে রেস্ট অফ দা লাইফ আমাদের থাকতে হবে, আমি যে সাবজেক্টে যাব এটা নিয়েই তো আসলে রেস্ট অফ দা লাইফ থাকা লাগে। তো এই ক্ষেত্রে আপনার যেটাতে প্রেফারেন্স, আপনি মানে আমি প্রেফার করি যে আমি যেহেতু রেস্ট অফ দা লাইফ এটাতেই থাকবো, আমার এটা দিয়েই করে খাওয়া লাগবে অবভিয়াসলি।
তো আপনার যে সাবজেক্টটার প্রতি প্যাশনেট আপনি সেই সাবজেক্টটাতেই যান। আর কাট মার্কের ব্যাপারটা থাকে কি, আমরা যারা প্রাইভেট ক্যান্ডিডেট আমরা থাকি তাদের ক্ষেত্রে হচ্ছে খুব একটা ভ্যারি করে বলে আমার ধারণা নাই। হ্যাঁ, যেমন কিছু কিছু সাবজেক্টের কথা বলা হয়, যেমন অর্থোপেডিক সার্জারি। অর্থোপেডিক সার্জারিতে দেখা যায় যে আমি এরকম অর্থোপেডিক্সে যেটা দেখছি যে অনেকেই ডি অর্থ শেষ করে আবার এমএস কোর্সে আসতেছে। তো দেখা যায় কি যে অর্থোপেডিক্স এর ক্ষেত্রে সব সময় আগে পরে আমরা শুনে আসছি যে অর্থোপেডিক্সে কাটমার্কটা একটু বেশি থাকে তুলনামূলক, ঠিক আছে। কিন্তু বাকি সবগুলাতেই হচ্ছে দেখা যায় যে মোটামুটি একই মার্কের রেঞ্জ, ধরেন 5-10 কম বেশি। এখন সিটের উপর এটা ডিপেন্ড করে। আমরা একটা কথা বলি যে আমরা অনেক সময় মনে করি কি যে যে সাবজেক্টে সিট বেশি সেটাতে পাস মানে চান্স পাওয়া ইজি। বাট এটা না, আমার মতো আরো 10 জনও সেম জিনিসই মনে করে, ঠিক আছে। যে হ্যাঁ, এখানে সিট বেশি আছে, এখানে 20টা সিট আছে, 30টা সিট আছে, এই এই 20-30টা সিট দেখে আর এই সেম মেন্টালিটি আরো 100 জনের কাজ করে। এবং ওরা এই 20-30টা সিটের এগেনস্টে পরীক্ষা দিতে যায়। তখন দেখা যায় কি যে যে সাবজেক্ট গুলোতে আমি ভাবতেছি আচ্ছা এটা তো 4টা সিট বা এটা তো 7টা সিট, এটা পরীক্ষা দিব না। আমার যেহেতু এই মেন্টালিটি, আরো 10 জনের সেম মেন্টালিটি যে হ্যাঁ আমি এই সাবজেক্টে পরীক্ষা দিব না। এবং দেখা যায় যে এই সাবজেক্টটাতে মানুষ দেখা যায় যে আরো তুলনামূলক কম্পিটিশন একটু কমেও ওরা হচ্ছে চান্স পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সবার সেম মেন্টালিটি থাকে, এটায় সিট বেশি আমি এটা পরীক্ষা দিব, এটা সিট বেশি এটা আমি পরীক্ষা দিব। বাট সিট কমের দিকে আসলে সবাই যেতে চায় না। বাট তুলনামূলক, আর আপু লাস্ট রেসিডেন্সি আপনারা রেজাল্ট দেখছেন নাকি আমি জানি না, আর লাস্ট রেসিডেন্সিতে অনেক সিট ফাঁকা গেছে, অনেক। মিনিমাল একটা মার্ক যদি না থাকে, এটা হচ্ছে পরবর্তীতে মিটিং করে বলা হয়েছে যে মিনিমাল, অনেক সময় দেখা যায় যে অনেকে বলে আছে না এই সাবজেক্টে গেলে সিট যেহেতু বেশি আছে আমরা এটাতে পরীক্ষা দিই, এটাতে চান্স হয়ে যায়। বাট আপু মিনিমাল একটা মার্ক যদি না থাকে, যেমন গতবার রেসপিরেটরি মেডিসিনে, যেখানে তার আগের বার রেসপিরেটরি মেডিসিনে 10 জন প্রাইভেট ক্যান্ডিডেট ছিল, গতবার শুধুমাত্র একজনকে বিএসএমইউ তে না, বিএসএমইউ বা এনআইডিসি যে কোনো একটাতে শুধুমাত্র একজনকে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে তাদের কথা হচ্ছে যে একটা মিনিমাল কাট মার্ক না থাকলে কোনো সাবজেক্টেই তারা নিচ্ছে না, খুব সম্ভবত 120 বা 110 এরকম, মানে 200-তে। সো দেখা যায় যে এই মার্কটা খুব একটা ভ্যারি করে না। হ্যাঁ, হাইয়েস্ট মার্ক দেখা যায়, হাইয়েস্ট মার্ক যে যেটা বলা হয় যে অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে অনেক মার্ক ওঠে, এটা সত্য কথা, এটা আমরাও জানি। বাট এরকম মানে এই জিনিসটা এরকম না যে অন্যগুলোর ক্ষেত্রে আপনি একদম বিলো 100 পেলেও চান্স হয়ে যাচ্ছে, এরকম না। মিনিমাল 110, 120 মার্ক থাকে, এবং এর পরে এটা হচ্ছে মিনিমাল মার্ক। এখন দেখা যায় সবচেয়ে বেশি যে পেয়ে যাচ্ছে তার হিসেবে আপনার ইনস্টিটিউশন চয়েস হিসেবে মার্কটা মোটামুটি আসে। তো 135-40 পাস তো অনেকেই করে, বাট দেখা যায় যে ওই সিরিয়ালে 135, 30, 35, 40 থেকে 160 মার্কটা আসলে মোটামুটি এর মধ্যে থাকলে মোটামুটি চান্সটা কম। এবং তারপরে যেটা বললাম যে এক্সাম হলে সব দাগে আসবেন, কারণ আপনার মেডিকেল স্টুডেন্ট, আপনাদের ফার্স্ট ইনস্টিংক্টে যেটা মনে হবে যে এটা অ্যান্সার, মোটামুটি সেটা অ্যান্সার দিয়ে আসবেন। এবং এই তো। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাই, একজন কোশ্চেন করেছে জেনারেল সার্জারিতে দিবেন না অর্থোপেডিক সার্জারিতে। ভাই এটা তো আসলে আপনার ইচ্ছা, আপনি কোথায় আসলে কাজ করে। এখন কারো যদি আহ, দেখা যায় যে ক্যারিয়ার সে চিন্তা করতেছে যে অর্থোপেডিক সার্জারিতে দিবে, অবভিয়াসলি অর্থোপেডিক্সেই দেওয়া উচিত। এবং কেউ যদি চিন্তা করে যে আমি জেনারেল সার্জারিতে, আসলে এখানে ভাই মনে হয় বলছেন যে আপনিও এক জায়গায় জব করতেছেন। আচ্ছা আপনাদের সাথে আমার জিনিসটা বলি, আমি হচ্ছে কার্ডিয়াক সার্জারিতে আছি। এখন আমি যেমন আমি মানে আমার ব্যাপারটা হচ্ছে আমার এমএস দিয়েছি আমি কার্ডিয়াক সার্জারিতে, আবার আমার এফসিপিএস দেওয়া হচ্ছে জেনারেল সার্জারিতে। তো ব্যাপারটা হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে আসলে মনে হয় যে সার্জারি গুলা মানে একদম বেসিক সার্জিক্যাল যে প্রোটোকল গুলো থাকে সেগুলো তো খুব একটা আলাদা থাকে না। এবং আমি যেটা দেখছি যে আহ নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটা আসলে দেওয়াটাই, যেমন আমার ইচ্ছা ছিল আমি সবসময় পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে যাব। তো এই পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি যেহেতু আলাদা কোনো সাবজেক্ট নাই, সেজন্য আমার কার্ডিয়াক সার্জারি থ্রোতে যাওয়া লাগছে। এবং প্রিপারেশনের ব্যাপারটা যদি আমি বলি, আমি
ইন্টার্নশিপ শেষ করি হচ্ছে 2022-এ, এবং আমার রেসিডেন্সি যেটা ছিল 2023-এ। মানে যে রেসিডেন্সিটা হয় ওইটাই, মানে আমি, মানে আমার চান্স হয় 2023-এর রেসিডেন্সি, তো এটা আমার ফার্স্ট রেসিডেন্সি ছিল। তো আমি যেটা বলবো যে অত বেশি মানে আমার তো কাজের এক্সপোজার ছিলই না। বাট আপনি যদি দেখান যে হ্যাঁ আপনি ইন্টারেস্টেড, তাহলে আপনি যদি জেনারেল সার্জারিতে অনেক দিন ধরে কাজ করেন, বাট আপনার যদি ইন্টারেস্ট থাকে অর্থোপেডিক সার্জারিতে, সেটাতেও আপনার দেখা যায় যে স্যাররা কখন মানে আপনাকে শিখাই দিবে আস্তে 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 আস্তে। এখানে সিনিয়ররাও দেখা যায় যে খুবই বেশি লিবারেল থাকে, যে হ্যাঁ আপনাকে কাজ ছাড়তেছেন না বা এরকম করতেছেন না, জিনিসটাই না এরকম না। এখানে এনভায়রনমেন্টটাই এরকম হয়ে যায় যে তারা যদি আপনাকে আজকে একটু কাজ শিখিয়ে দিতে পারে, পরবর্তীতে তারা কিছুটা রিল্যাক্স হয় যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট এখানে কাজটাও করে দিতেছে, আমার জুনিয়রটা করে দিতেছে, আমি তাহলে নিজেদের বাইরে যে প্র্যাকটিস সেটা করতে পারবো। জিনিসটা এরকম থাকে। তো আপনার যেটা ইচ্ছা, যেহেতু এটা নিয়ে রেস্ট অফ দা লাইফই থাকা লাগবে, সো সেখানেই মানে যে সাবজেক্টের প্রতি আপনি প্যাশনেট সেটার দিকেই যান, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। তাছাড়া সবারই নিজস্ব আসলে এরকম থাকে যে না আমি হয়তো এবারই আমার চান্স পেতে হবে, এবার না চান্স না পেলে হয়তো অনেক দিক থেকে অনেক প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা সবকিছু বিবেচনা করে যেটা আপনাদের সবচেয়ে বেস্ট মনে হয় সেটা দেন, কারণ আলটিমেটলি তো সার্জারি, যেহেতু আমরা সার্জারি মানুষ, কোনো না কোনো একটা সার্জারিতেই তো আমরা থাকতেছি। এখন বাকিটা আপনারা অ্যাসেস করে দেখেন যে যেটা আপনাদের কাছে আসলে ভালো মনে হয়, যে হ্যাঁ আমি এই ক্ষেত্রে পেশেন্ট পাবো, বা আমি হচ্ছে চেম্বার, যে আমি আমি যদি দেখা যায় যে আমি চেম্বার প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে আমি কোনটা ইজিলি সেই ক্ষেত্রে করতে পারবো, বা সবকিছু মিলে যে আমার কোন জিনিসটার প্রতি আমি বেশি প্যাশনেট এটাও যেমন আমার দেখতে হয়। তারপর আমার এটাও চিন্তা করে দেখতে হবে যে আচ্ছা আমি কি এরপর আমার কি আরেকবার আমি পরীক্ষা দিব, বা আমার চিন্তা আসতেছে যে আচ্ছা এটা কি হলে কি হবে, বা আমার এতটুকু প্রিপারেশন আছে এটার মধ্যে কি আমি এই সাবজেক্টে পরীক্ষা দিব, এটা চিন্তা করতে পারেন। বাট এগুলো আসলে খুব একটা ভ্যারি করে না, আপনি যদি প্যাশনেট হন ওই এক্সাম হলে জাস্ট 3 ঘন্টা মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। হ্যাঁ দেখা যায় যে এমনও অনেকে আছে অনেক ভালো করে পড়ে, অনেক কিছু জানে, অনেক কিছু, কিন্তু দেখা যায় যে ওই এক্সাম হলে নার্ভের উপর কন্ট্রোল থাকে না, সেটা একটা প্রবলেম থাকে। এক্সাম হলের ব্যাপারটাই অন্যরকম, এক্সাম হল কি বলবো, এটা হচ্ছে পুরো ব্যাপারটাই অন্যরকম থাকে। সো আর একটা জিনিস বলবো, আমি নিজে প্রিপেয়ার, হ্যাঁ এখানে বসে হয়তো আমি বসে যে আপনাদেরকে কথা বলতেছি দেখে আপনাদের মনে হতে পারে আচ্ছা না ও হয়তো বলতেছে, না এরকম হয়তো হয় নাই, খুব দেখাচ্ছে বলতেছে, এরকম মনে হতে পারে। বাট আপু বিশ্বাস করেন আমি আমার রেসিডেন্সি প্রিপারেশন শুরু করছি অগস্টের 2 তারিখ থেকে, আমার রেসিডেন্সি এক্সাম ছিল নভেম্বরের 24 তারিখ। মানে আমার টোটাল প্রিপারেশন হচ্ছে 3.5 মাসের। আমি যেটা করছি, আমি সব সময় একটা টপিক যখন পড়তাম, মানে আমার পড়ার জিনিসটা এরকম ছিল যে আমার টাইম ফ্রেম খুব একটা বেশি ছিল না। তো আমি যখন পড়ানো হয়েছে ওই টপিকটা দিয়ে পড়ছি, এবং পড়ার পর আমি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করছি, এবং যে কোয়েশ্চেন এখন আমার একটা টপিক থেকে একবার কোয়েশ্চেন আসছে, সে টপিক পড়ার থেকে আমার যে টপিক থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, যে হ্যাঁ আমার প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে, আমি জানি এই টপিকটা আসবে। যেমন এমব্রায়োলজি থেকে ডিরাইভেটিভস, হ্যাঁ একটোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম, প্রতি বছর কমপক্ষে 2টা করে কোয়েশ্চেন আসি, এখান থেকে চোখ বন্ধ করে আসে। তো এই টপিকটা আমি, এই টপিকটা দিয়ে আমি যাব যে হ্যাঁ এটা আমার আসতেছে, আই নো এখান থেকে আমি 2 মার্ক কমন ফেলতেই পারবো, এবং এই কোয়েশ্চেনটা সবাই পড়ে যাবে। এক্সামে কখনো এই কারণে চান্স হয় না না যে আমি আনকমন টপিক ভুল করে আসছি, চান্স না হওয়ার রিজন হচ্ছে আমি কমন টপিক ভুল করে আসছি, বা আমি কমন টপিক পড়ে যাইনি। তো আনকমন কোয়েশ্চেন থাকবে, এটা বলবে সে এটা বলবে, সে এটা পড়ছে এটা পড়ছে, কিচ্ছু দরকার নাই। এমন আমি মানুষ দেখছি যারা অ্যানাটমি ছবি বের করে করে মিলায় মিলায়, হিস্টোলজি বই বের করে মিলায় খুবই পড়তেছে, হ্যাঁ গাইটন জ্ঞানন কিছু বাদ দেয় নেই। প্যাথোলজির জন্য রবিন্স থেকে আমরা আমরা একটা টপিক পড়তেছি, প্রিভিয়াস কোয়েশ্চেন পড়তেছি, তারা রবিন্স দাগে দাগে মানে রবিন্স ছিঁড়ে ফেলছে এমন অবস্থা। বাট এগুলা কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনাদের যে লেকচারে যে টপিক গুলা দিয়ে দেওয়া হবে আপনারা ওগুলা পড়বেন, এবং প্লিজ বারবার রিভিশন দিবেন। রিভিশন দিলে আপনার এক্সাম হলে এমন ভাবে হাত কাজ করবে, সেটা হচ্ছে জাস্ট আপনি দেখবেন আর অ্যান্সার দিতে পারবেন, দেখবেন আর অ্যান্সার দিতে পারবেন। আর অবশ্যই বারবার বলতেছি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করবেন, প্রিভিয়াস কোয়েশ্চেন প্রিভিয়াস টপিকের কোনো আপনার আমরা যখন লেকচারও নিব অবভিয়াসলি একদম আগের টপিক গুলা দিয়ে আমরা বারবার যাব, এবং
ওই টপিকের মধ্যে আপনি সেলফ অ্যানালাইসিস করে দেখবেন যে হ্যাঁ একটা জিনিস আমার বারবার আসতেছে, যেমন মাইক্রোতে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এখান থেকে কোশ্চেন আসবে। তারপরে এমব্রায়োলজির কিছু কিছু টপিক আছে যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে, কোনোবার মিস যায় না। প্যাথোলজি, প্যাথোলজির ক্ষেত্রে যেমন অ্যাডাপটিভ যে চেঞ্জ গুলো আছে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, স্পেশালি মেটাপ্লাসিয়া, এভরি ইয়ার এখান থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে অ্যাপোপ্টোসিসের এক্সাম্পল, তারপর হচ্ছে ইনফ্লামেটরি সেলস, তারপর হচ্ছে নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়া হচ্ছে এমন একটা টপিক, প্যাথোলজি থেকে যদি 20টা কোয়েশ্চেন আমি সেট করি বা 18টা কোয়েশ্চেন সেট করি, নিওপ্লাসিয়া থেকে 8 থেকে 10টা কোয়েশ্চেন আসবে, মিনিমাল 8টা কোয়েশ্চেন আসবে। তো নিওপ্লাসিয়া মানে কি, অবশ্যই আপনার এই জিনিসটা বারবার বারবার পড়তে হবে। এখন আমার ফার্মাকোলজি হিউজ, ফার্মাকোলজি আপনি পড়তে গেলে মনে হবে নদীর এপার থেকে শুরু করছেন ওপারে পৌঁছে গেছেন, বাট ফার্মাকোলজি কিছুই মনে নেই। যখন আপনি শেষ করে আবার প্রথমে আসবেন তখন মনে হবে ফার্মাকোলজি, যে জিনিসটা আমার মনে থাকতেছে না ওইটার উপর এফার্ট দেওয়া থেকে আমি জানি এটার মধ্যে আমার 8 থেকে 10টা কোশ্চেন আমি কমন ফেলতে পারবো, চোখ বন্ধ করে কোশ্চেন আসবে। যেমন প্যাথোলজিতে এরকম 5 থেকে 6টা চার্ট আছে, জাস্ট নিওপ্লাসিয়ার এই 6টা চার্ট পড়া মানে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম আছে, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার আছে, হরমোন সিক্রেটিং, হরমোন প্রডিউসিং টিউমার, এরকম কিছু কিছু টপিক আছে। এগুলো থেকে আপনার কোশ্চেন আসবে, আপনি জাস্ট প্রিভিয়াস কোশ্চেন কোথা থেকে আসছে এবং কমন টপিক এটা সেলফ অ্যানালাইজ করেন যে হ্যাঁ এই টপিকটা এতবার প্রতিবার আসতেছে, তার মানে আমি এটা পড়বো, এখন এখান থেকে কোশ্চেন আসলে আমি কোনোভাবে মিস করতে পারবো না। রেসিডেন্সির কোশ্চেন প্যাটার্নটা পুরাই প্রিভিয়াস ইয়ার ভিত্তিক হয়। প্রিভিয়াস ইয়ার এর এমন হবে না যে প্রিভিয়াস ইয়ার যে আপনাকে পুরো একদম সেম কোশ্চেন 100 200টা দিয়ে দিবে, বা টপিক 200টার মধ্যে কমপক্ষে 160 70টা, এবং যেখানে আপনার পাশের জন্য লাগতেছে 140, সেখান থেকে 160 70 আপনার +20 আপনার দিকে আছে। জাস্ট আপনাকে একটু এই 3 সাড়ে 3 মাস মানে চোখ কান খুলে পড়তে হবে যে হ্যাঁ, এবং এমন এটাই, এতটুকুই কথা। আপনারা জাস্ট আমরা যতটুকু পড়াবো আপনারা জাস্ট সেটাই বারবার পড়েন এবং প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার কি কেউ আছে? আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করতে পারেন, আমাকে কোনো প্রবলেম নাই, যেটা ইচ্ছা, কোর্স রিলেটেড যে কোনো কিছু। আচ্ছা, সিবিটিএস এ কাটমার্ক কত থাকে ভাই? আমি নিজেই তো সিবিটিএস এর, সিট আছে হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে আলাদা আছে, সেই ক্ষেত্রে প্রাইভেট ক্যান্ডিডেটদের ভাইয়া 17টা সিট, আর গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের খুব সম্ভবত 10টা সিট, মানে টোটাল 27টা সিট। 17টা মানে 27টা বা 32 33টা এরকম সিট আছে, মানে আপনার 27টা থেকে 35টার মধ্যে সিট থাকার কথা। আচ্ছা, এবং কাটমার্কের ব্যাপার যেটা থাকে ভাইয়া, আসলে দেখা যায় কি কাটমার্ক এক এক সময় এক একটা, যেমন এই জিনিসটা যেটা হয় আমরা যেটা বলি যে 125 থেকে 140 এরকম হচ্ছে কাটমার্ক সিবিটিএস এর ক্ষেত্রে আমরা বলে থাকি। কিন্তু গতবার বা তার আগের বার যেটা ছিল ভাইয়া, যেমন কিছু কিছু সাবজেক্টে দেখা যাবে যে এক্সামই দেয় নাই, কিন্তু সে তুলনায় সিবিটিএস এ দেখবেন আপনার গত 3 4 বছর থেকে একটা সিটও ফাঁকা যাচ্ছে না। এবং আমরা যেটা শুনি যে এখানে অনেক বেশি যেহেতু 17টা মানে টোটাল 27 থেকে 37টা সিট থাকে, দেখা যায় যেটা বেশি সিট থাকে ওখানে ভাইয়া এক্সাম বেশি দেয়, এবং এই জন্য দেখা যায় কম্পিটিশনটা তুলনামূলক একটু বেশি হয় এবং সিট গুলা ফাঁকা থাকে না। আচ্ছা, সার্জিক্যাল অঙ্কোলজিতে কিরকম? আচ্ছা আপু, সার্জিক্যাল অঙ্কোলজির ক্ষেত্রে খুব সম্ভবত 4টা বা 6টা প্রাইভেটদের সিট আছে, এটা হচ্ছে বিএসএমইউ তে মনে হয়, বিএসএমইউ আর আরেকটা হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, সব মিলিয়ে খুব সম্ভবত 4টা বা 6টা প্রাইভেট ক্যান্ডিডেটদের সিট, এবং গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের এরকম 4টা বা 3টা এরকম। এটা আপু হচ্ছে ওয়েবসাইটে একটা খুব সুন্দর হচ্ছে এমএস রেসিডেন্সি সার্জারি ফ্যাকাল্টি সিট নাম্বার এবং ইনস্টিটিউশন হিসেবে সবকিছু আপনার টোটাল সিট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে দিয়ে দেওয়া আছে। তো আপনারা মানে গভর্নমেন্ট ক্যান্ডিডেট বা প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে কয়টা করে সিট থাকে সেটা ওই ওয়েবসাইটে খুব ইজিলি দেখে নিতে পারবেন আসলে। বাট এরকমই এই 6টা 6টা বা 6টা, হ্যাঁ 6টা 6টা বা 6টা 4টা এরকম হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজির জন্য সিট আছে।
আচ্ছা, আপু জিজ্ঞেস করছেন সার্জিক্যাল অঙ্কোলজিতে পাশ করা টাফ হবে নাকি। আপু আপনার যদি প্যাশন থাকে আপনি সার্জিক্যাল অঙ্কোলজিতে যাবেন, তাহলে আসলে টাফ বলতে আচ্ছা আমি বলি, রেসিডেন্সির আপু প্রত্যেকটা সাবজেক্টই তুলনামূলক এফসিপিএস এর ক্ষেত্রে যেমন দেখা যায় যে 210 মার্ক আমি যদি তুলছি, আপনি যদি তুলছেন, আরেকজন যদি তুলে, সবাই তো চান্স পেয়ে যায়। মানে জাস্ট আমার আমার উপর আমার পরীক্ষা যে আমি যদি 210 তুলতে পারি সেই ক্ষেত্রে আমার পাস। বাট রেসিডেন্সির ক্ষেত্রে যেটা দেখা যায় কি আপু, এখানে সিট নাম্বার, অ্যাপ্লিকেন্ট নাম্বার অনেক কিছু ভ্যারি করে, যে হ্যাঁ আমি পাস করতেছি বাট আমার থেকে বাকি 4 জন বেশি পাচ্ছে, সে কারণে আসলে অনেক সময় দেখা যায় যে সেম পরীক্ষা দিয়ে আরেকটা সাবজেক্টেও চান্স হয়ে যায়। বাট এবার আসলে পাস করা আপু টাফ হবে না, আপনি জাস্ট পড়তে থাকেন, জাস্ট গো থ্রু দ্য সিলেবাস এবং প্রিভিয়াস কোশ্চেন আপনি সলভ করতে থাকেন। কারণ আরেকজন যে সার্জিক্যাল অঙ্কোলজিতে পরীক্ষা দিবে ও এটাই চিন্তা করবে যে আরো বাকিরা কিভাবে পরীক্ষা দিচ্ছে বা কি হচ্ছে, তো আপনি জাস্ট সলভ করেন, প্রিভিয়াস কোশ্চেন পড়তে থাকেন, আপনার রিজিকে যদি থাকে অবশ্যই হয়ে যাবে আপু। সিট নাম্বার বা কাটমার্ক এগুলা নিয়ে আসলে খুব আপনারা আপনাদের মতো পড়তে থাকেন। আপনারা এখন পড়া শুরু করেন, ফর্ম ফিল আপের আগে যে কোনো দরকারে আমাকে দরকার হলে আপনারা নক দিতে পারেন। সেই হিসেবে আমি ইনশাল্লাহ আপনাদের অবস্থা, আপনারা আগে এক্সামটা দেন, কোর্সে শুরু করে পরীক্ষা দেওয়া শুরু করেন, আপনাদের মার্ক কেমন আসতেছে সেগুলো দেখেন। এবং আমি বলবো যে আপনারা যদি একটা সাবজেক্টের প্রতি প্যাশনেট থাকেন যে হ্যাঁ আমার এই সাবজেক্টটা লাগবে, যদি আপনি দেখা যায় যে 2 গুণ চেষ্টা করা থাকে এবং আপনার মনে হয় যে আমার সাবজেক্টে চান্স পাওয়া আরো বেশি কঠিন, তাহলে আপনি 3 গুণও চেষ্টা করতে পারবেন। কারণ এই কষ্ট আপু 2-3 বার করার থেকে একবার নিজের পছন্দের সাবজেক্টে হয়ে যাওয়াটা, কারণ দেখা যায় যে আমার একটা সাবজেক্ট পছন্দ, আমি মার্কের কথা চিন্তা করে বা সিটের কথা চিন্তা করে দিচ্ছি না, পরবর্তীতে কোর্সে আমি ঢুকে গেলাম, 1 বছর পর আমার মনে হচ্ছে যে না আমার ভালো লাগতেছে না এখন, তখন না আসলে ব্যাক করা বা ফ্যামিলি থাকে সবকিছু মিলে না অনেক টাফ হয়ে যায়। তো আপনার এইবারই আপনার পছন্দের সাবজেক্টের জন্য আপনি হায়েস্ট চেষ্টা করেন। পরে যদি ফর্ম ফিল আপের আগে কোনোভাবে মনে হয় যে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ যদি কোনো ডিসিশন নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথেও কথা বলতে পারেন, আমরা তো আছি অবশ্যই, আপনাকে যতটুকু পারবো হেল্প করার ট্রাই করব। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওয়েলকাম আপু। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপনারা যেহেতু কিছু জিজ্ঞেস করতেছেন না, একটা জাস্ট লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আপনারা পড়তে থাকেন, আমরা যেভাবে পড়াবো জাস্ট ওই পিডিএফ গুলা দিব সেগুলা পড়েন, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা সলভ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যে কোনো প্রয়োজনে আমরা বা আমাদের বাকি মেন্টরদের সাথে অবশ্যই আপনাদের আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আপনারা হচ্ছে জাস্ট আপনারা আপনাদের মতো আমরা যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়েন এবং এক্সাম গুলা দিতে থাকেন, সিট নাম্বার ইনস্টিটিউশন সবকিছুই তখন স্মুথলি হয়ে যাবে। ঠিক আছে, ওসব নিয়ে এখন চিন্তা করো না, জাস্ট এখন যেটা কাজ 3.5 মাস জাস্ট পড়া পড়া পড়া, জাস্ট কোচিং এ যতটুকু পড়ানো হবে ততটুকু পড়া, রেগুলার এক্সাম দেওয়া, সলভ করা, প্রিভিয়াস কোশ্চেন পড়া এবং বারবার রিভিশন দেওয়া, এতটুকুই। ঠিক আছে তাহলে, আর তাহলে কারো কোনো কোয়েশ্চেন যেহেতু নাই, আমি তাহলে সেশনটা এখন আহ শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ ক্লাস যখন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।